প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং ঘরেই আছো। তবে ঘরের বাইরে বের হলে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই মাস্ক পরিধান করবে। প্রিয় শিক্ষার্থী, আজকের বিষয়ের নাম বাংলা। বাংলা বিষয় কোড 65711। বাংলা বিষয়টি কম্পিউটার, সিভিল এবং কনস্ট্রাকশন প্রথম পর্বের সকল ছাত্রছাত্রীদের জন্য। ক্লাসটি উপস্থাপনায় রয়েছি আমি মোহাম্মদ আহসানুল হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর, নন-টেক ইংরেজি। এটি আমার ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেসটি দেওয়ার একটি উদ্দেশ্য হলো এই ক্লাসের শেষাংশে তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে। এই কাজগুলো তোমরা করে ছবি তুলে সেগুলো আমার ইমেইল আইডিতে পাঠিয়ে দিবে, সেগুলো আমি মূল্যায়ন করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে এটি আমার প্রথম ক্লাস এবং আজকের ক্লাসের বিষয় বাংলা। তাই বাংলা বিষয়ের মানবন্টন এবং বাংলা সিলেবাস সম্পর্কে ক্লাসের শুরুতেই আমরা জেনে নিই। বাংলা বিষয়ে সর্বমোট নম্বর রয়েছে 200 নম্বর। তাত্ত্বিক পর্ব সমাপনী 90 নম্বর, তাত্ত্বিক ব্যবহারিক 50 নম্বর, তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন 60 নম্বর। তাত্ত্বিক পর্ব সমাপনী এবং তাত্ত্বিক ব্যবহারিক সম্পর্কে নিচে পরবর্তীতে আলোচনা রয়েছে, তাই তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন সম্পর্কে একটু বলে নিই। তাত্ত্বিক ধারাবাহিকের উপস্থিতি এবং অনুপস্থিতি, তোমাদের ক্লাসে উপস্থিতি এবং অনুপস্থিতির উপর রয়েছে 7.5 নম্বর, কুইজ টেস্ট 6 নম্বর, ক্লাস টেস্ট 9, অ্যাসাইনমেন্ট 7.5 এবং পর্ব মধ্য পরীক্ষা 30 নম্বর। এবার আসো বাংলা সিলেবাস সম্পর্কে ধারণা নেই এবং বাংলা সিলেবাস সম্পর্কে ধারণা নেওয়ার সাথে সাথে আমরা তাত্ত্বিক সমাপনী যে সিলেবাস, তাত্ত্বিক সমাপনীর যে নম্বর, সেটাও আমরা জানতে পারবো। তো বাংলা সিলেবাসের উদ্দেশ্য, মানে বাংলা বিষয়টি তোমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার, কারিকুলামে অন্তর্ভুক্ত করার দুটি উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হলো 1, মাতৃভাষা হিসেবে বাংলা ভাষার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ, ভাষার ব্যবহারের প্রায়োগিক যোগ্যতা অর্জন। 2, বাংলা সাহিত্যের পাঠনের মাধ্যমে জাতীয়তা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, শুদ্ধাচার, নীতি ও মূল্যবোধের উন্মেষ ঘটানো। বাংলা সিলেবাসের সংক্ষিপ্ত বিবরণী। বাংলা ভাষার রীতির বিচিত্রতা। এই অংশে আমরা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে জানতে পারবো এবং বাংলা ভাষার যে রীতি আছে, সাধু রীতি এবং চলিত রীতি, সেগুলো সম্পর্কে আমরা এখানে ধারণা লাভ করব। বানান রীতি। বাংলা বানান রীতি রয়েছে, যেমন নতবিধান, সত্যবিধান এবং বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম, সেগুলো আমরা এখানে জানতে পারবো। পত্র রচনা রয়েছে, কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস, ছোট গল্প। বাংলা সাহিত্যের প্রায় সবগুলো বিষয় কিন্তু আমাদের এখানে অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা সাহিত্যের সবগুলো শাখার অংশগুলোই আমাদের এখানে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত রয়েছে। বাংলা সিলেবাসের যে অংশগুলো আমাদের তাত্ত্বিক সমাপনী পরীক্ষায় থাকবে, সেই অংশগুলো একটু দেখে নিই। তাত্ত্বিক সমাপনী পরীক্ষায় থাকবে কবিতা থেকে প্রশ্ন থাকবে, প্রবন্ধ থাকবে, একাঙ্কিকা থাকবে। তো দেখি আমরা কি কি কবিতা আছে আমাদের এবং কোন কোন বিষয়গুলো রয়েছে। কবিতা রয়েছে বঙ্গভাষা, মাইকেল মধুসূদন দত্ত, সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর, ওমর ফারুক, কাজী নজরুল ইসলাম, বাংলার মুখ আমি দেখিয়াছি,
জীবনানন্দ দাশ। আসাদের ষাট শামসুর রহমান। স্বাধীনতা শব্দটি কি করে আমাদের হলো? নির্মলেন্দু গুণ। প্রবন্ধ জানা অর্ধাঙ্গী রোকেয়া সাখাওয়াত হোসেন। বই কেনা সৈয়দ মোস্তফা আলী। একাঙ্কিকা নাটিকা মানুষ মনির চৌধুরী। উপন্যাস লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ। ছোট গল্প রয়েছে হৈমন্তী রবীন্দ্রনাথ ঠাকুর। একুশের গল্প জহির রায়হান। পাতালে হাসপাতালে হাসান আজিজুল হক। তো এই অংশগুলো থেকে তোমাদের তাত্ত্বিক সমাপনী পরীক্ষায় প্রশ্ন থাকবে। আমাদের আহ, বাংলা বিষয়ের যে আমাদের কারিকুলামে অন্তর্ভুক্তির যে উদ্দেশ্য সেটাও যেন আমরা আম, আমাদের আমাদের সেটাও যেমন সফল করতে হবে, তেমনি তাত্ত্বিক সমাপনী পরীক্ষায়ও কিন্তু আমাদের ভালো করতে হবে। এবং তাত্ত্বিক সমাপনী পরীক্ষায় 90 নম্বরের মধ্যে 36 মার্ক হলো 5 নম্বর। ব্যবহারিক অংশ। ব্যবহারিক অংশ আমাদের ব্যবহারিক মূল্যায়ন, ব্যবহারিক ক্লাস রয়েছে আমাদের, এবং ব্যবহারিক ক্লাসের ব্যবহারিক এর মূল্যায়নে রয়েছে 50 নম্বর। ব্যবহারিকে কি আমরা অনুশীলন করব সেগুলো একটু দেখে নিই। 1. নির্ধারিত বক্তৃতা অনুশীলন। নির্ধারিত বক্তৃতার যে সকল বিষয়ের উপর বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতি, বিভিন্ন জাতীয় দিবস, 21শে ফেব্রুয়ারি, যেমন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা, 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, জাতীয় শোক দিবস, মুজিবনগর দিবস, মহান মে দিবস। এই সকল জাতীয় দিবসে যে সকল বক্তৃতা হয় সেগুলো আমরা অনুশীলন করব। প্রাতিষ্ঠানিক বক্তৃতা, নবাগত শিক্ষক ছাত্রছাত্রীদের বরণ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগমন উপলক্ষে বক্তৃতা। উপস্থিত বক্তৃতা যে কোনো বিষয় হতে পারে। আমরা আবৃত্তি করাও শিখব। আবৃত্তি অনুশীলনের জন্য কয়েকটি কবিতা এখানে দেওয়া আছে। মানুষ কাজী নজরুল ইসলাম, আকাশ নীলা জীবনানন্দ দাশ, পল্লী জননী জসিমউদ্দিন, ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান, নিষিদ্ধ সম্পাদকীয় হেলাল হাফিজ। আরও রয়েছে বিতর্ক প্রতিযোগিতা। এটাও আমরা ব্যবহারিক ক্লাসে আমরা কিন্তু বিতর্ক করব। আমরা 2 গ্রুপ হয়ে আমরা বিতর্কগুলো করব। তো বিতর্কের যে প্রতিযোগিতার বিষয়গুলো কয়েকটি নমুনা দেওয়া আছে। সংস্কৃতি আধুনিক মানুষের ধর্ম। তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারেই যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ। গতানুগতিক শিক্ষা নয়, কর্মমুখী শিক্ষাই অর্থনৈতিক মুক্তির চাবিকাঠি। চালকের অসাবধানতাই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। মুক্তিযুদ্ধের চেতনাই অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার মূল মন্ত্র। প্রযুক্তির বিকাশই প্রকৃতি বিনাশের একমাত্র কারণ। 5. প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন। স্থানীয় বিভিন্ন সমস্যা ও অনুসন্ধানী যে কোনো বিষয়ে প্রতিবেদন আমরা প্রণয়ন করা শিখব এবং কিভাবে উপস্থাপন করতে হয় সেটা শিখব। তো এই অংশ ছিল ব্যবহারিক অংশ, এবং ব্যবহারিক ক্লাসে আমরা এগুলো অনুশীলন করব। এই ব্যবহারিক মূল্যায়নে তোমাদের নম্বর রয়েছে 50 নম্বর। প্রিয় শিক্ষার্থী, এখন আজকের আমরা আলোচ্য বিষয়ে চলে আসি। আজকের আলোচ্য বিষয় আমি নির্ধারণ করেছি বাংলা কবিতা থেকে। তোমরা সিলেবাসে দেখেছ কবিতার 6টি কবিতার 2য় নম্বর কবিতা হচ্ছে সোনার তরী। সোনার তরী একটি সর্বকালের আবেদনময়ী কবিতা। সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিখন ফল। এই ক্লাসের শেষে তোমরা সোনার তরী কিরূপ কবিতা তা বলতে পারবে। সোনার তরী কৃষক এবং সোনার ধান কিসের প্রতীক তা ব্যাখ্যা করতে পারবে। সোনার তরী কবিতার সারমর্ম বা মর্ম কথা উপলব্ধি করতে পারবে। এখানে একটা কথা বলে রাখি, ক্লাসের কোনো বিষয়ে বুঝতে না পারলে তোমরা কমেন্ট করবে, এবং ক্লাস উপস্থাপনার শেষে আমি তোমাদের বুঝতে না পারা বিষয়গুলো বুঝিয়ে বলবো।
তো সোনার তরী কবিতা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো কবিগুরু সম্পর্কে একটু জেনে নেই। সোনার তরী কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি। তাকে বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ বলা হয়। অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে ১৮৬১ খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং ৭ আগস্ট ১৯৪১ খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তার সাহিত্য সাধনার একটি বৃহৎ কাল বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগ নামে পরিচিত। মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবিতার মূল সুর। বাংলা সাহিত্যের প্রায় সকল শাখায় তিনি অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি অসংখ্য কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী লিখে বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। মাত্র ১৫ বছর বয়সে তার প্রথম কাব্য মনোফল প্রকাশিত হয়। গীতাঞ্জলি ও অন্যান্য কবিতার সমন্বয়ে স্ব-অনূদিত সং অফারিংস এর জন্য ১৯১৩ সালে তিনি এদেশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটু সংক্ষেপে জেনে নিলাম। রবীন্দ্রনাথ আরও অনেক কিছু রয়েছে, বিস্তারিত তোমরা জেনে নিবে, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর আর বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। সুতরাং তার সম্পর্কে আরও বিস্তারিত জানা দরকার। তো যাই হোক, আমরা সোনার তরী কবিতাটি পড়ব। তো সোনার তরী কবিতাটি পড়ার আগে এটা আমরা জেনে নিই যে সোনার তরী কবিতাটি কী রূপ কবিতা। সোনার তরীটি আসলে রূপক কবিতা। রূপক কবিতা কাকে বলে? যে কবিতার উপরিভাগে বা আপাত দৃষ্টিতে একটি গল্প থাকে এবং সেই গল্পের একটি সাধারণ অর্থ থাকে এবং একটি বিশেষ অর্থ থাকে। সাধারণ গল্পের আড়ালে কবি তার দার্শনিক বক্তব্যটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, অথবা মানব জীবনের যে চূড়ান্ত বাস্তবতা সেটাকে তুলে ধরার প্রয়াস করেন। তো রূপক কবিতাটি পড়ার পূর্বে, এই সোনার তরী পড়ার পূর্বে আমি কয়েকটি তোমাদের সাধারণ অর্থ ব্যবহৃত শব্দ এবং বিশেষ অর্থে কবি যে শব্দগুলোর অর্থ বুঝিয়েছেন সেগুলো একটু দেখে নিই। আমরা দেখব যে সোনার তরী কবিতায় ছোট ক্ষেত পাবো। ছোট ক্ষেত বলতে আপাত দৃষ্টি মনে হয় একটা ছোট ক্ষেত, কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন পৃথিবী। সোনার তরী মহাকাল বা সময়কে বুঝিয়েছেন। কৃষক মানব জীবন কে বুঝিয়েছেন। কৃষক হচ্ছে কৃষককে দিয়ে মানব জীবনকে বুঝিয়েছেন। আর সোনার ধান বলতে মানব জীবনের শ্রেষ্ঠ কর্মসমূহকে বুঝিয়েছেন। তো চলো এখন আমরা একটু কবিতাটা পড়ে তার মর্মকথা বোঝার চেষ্টা করি। সোনার তরী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা, খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। এখানে কয়েকটি অর্থ বলে দেই। গরজে মানে গর্জন করে, আর রাশি রাশি মানে প্রচুর, আধিক্য বোঝাতে অনেক বেশি। ভাড়া ভাড়া মানে ধানের আটি বা বোঝা, আর ক্ষুরধারা ক্ষুরের মতো ধারালো স্রোত, খরপরশা হচ্ছে ধারযুক্ত বর্ষা। তো এই অংশটুকুতে একটু বিশ্লেষণ করে আমরা যদি দেখি যে আকাশে মেঘের গর্জন, ঘন বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে সাধারণত প্রচুর বৃষ্টি হয় এবং ঘন বৃষ্টি হচ্ছে। একাকী বসে কৃষক রূপে কবি কোনো একাকী রূপে কৃষক রূপে কবি বসে আছেন এবং কোনো ভরসা নাই। অনেক বোঝা বোঝা ধান, এখানে ধান বলতে কবির সৃষ্টি বা মানব জীবনের কর্মগুলো, অনেক বোঝা বোঝা ধান কেটে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ কবি তার সাহিত্য সৃষ্টি করে বসে আছেন। আর ক্ষুরধারার মতো স্রোত যা বর্ষার গতিতে বেয়ে চলেছে, নদীর যে স্রোত, এটা ক্ষুরধারার মতো নদীর স্রোত, এবং তা
যেরকম নিক্ষেপ করলে যেরকম গতিতে দ্রুত বেগে চলে যায়, তেমনই গতিতে নদীও ছুটে চলেছে। এরকম আ দেখে তা দেখে কবি ভীত। অর্থাৎ এই যে সময়ের স্রোত, আমরা জানি যে নদীর স্রোত এখানে কিন্তু সময়ের স্রোতের সাথে তুলনা করা হয়েছে। যে নদীর স্রোত যেমন আ সতত প্রবাহমান, তেমনি কিন্তু সময়ের স্রোত সততই প্রবাহমান। এই সময়ের স্রোতে বিলীন হয়ে যাওয়ার ভয়ে কিন্তু কবি এখানে ভীত। পরের অংশটি দেখি। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসীমাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। কৃষক কৃষক রূপে মাঝি, কৃষক রূপে কবি এই একলা ক্ষেতে, তার একলা ক্ষেতে বসে আছে এবং চারদিকে সেই সময়, অর্থাৎ বাঁকা জল, এখানে রূপক অর্থে আ বাঁকা জল, কিন্তু কবি বোঝাতে চেয়েছেন যে সময় খেলা করছে, চারিদিকে বাঁকা জল খেলা করছে। আর এ সময় প্রভাতবেলা যে ওই নদীর অপর পাশে যে গ্রামটি রয়েছে, সেটা গাছের ছায়ায় ঢেকে অন্ধকার আ অন্ধকার এক রূপ ধারণ করেছে বা ভয়ংকর, কালো ভয়ংকর রূপ ধারণ করেছে। এমন আ ওপাশে ওই নদী পাড়ে এমন ভয়ংকর পরিবেশ তৈরি হয়েছে। আর এদিকে কবি তার শস্যক্ষেত বা ধান ক্ষেতে একা ভয়ংকর আ অবস্থায় কবি একাই আ তার ধান ক্ষেতে বসে আছে। অর্থাৎ এই পৃথিবীতে এই ধান ক্ষেত বলতে বা কবির শস্যক্ষেত বলতে পৃথিবীকে বুঝিয়েছেন। তার মানে কবি এ পৃথিবীতে একা বসে আছেন। এখানে আ কিছু শব্দার্থ দিয়েছি। ভাড়া, ভাড়া, ধানের আঁটি। হ্যাঁ, এর পরের অংশ দেখি। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। এখানে তরি মানে নৌকা, ভরা পালে মানে নৌকার পালে বাতাসে ভরা, এরকম আরকি। তো কল্পনা করছেন কবি কল কবি কল্পনা করছেন যে সোনার তরী বেয়ে কোনো এক মাঝি গান গেয়ে আ আ গান গেয়ে তার দিকে আসছে। আসলে কবি কল্পনায় সময়ের স্রোতে ভেসে আসছে সোনার তরী। অর্থাৎ সোনার তরী বলতে এখানে মহাকাল বা সময়কে বোঝানো হয়েছে। ভরা পালে আ চলে আসছে ভরা পালে আসছে। উদ্বেলিত হয়ে আ কবি উদ্বেলিত হয়ে উঠেছে এ কারণেই যে কবি মনে করছে যে মাঝিকে সে চিনে ফেলেছে। মাঝিকে তিনি চিনে ফেলেছেন। এই মহাকাল রূপী আ তরী যখন বয়ে যায়, তখন ঢেউগুলো কোনো নিরুপায় হয়ে ২ ধারে ভাঙে। আর কবি তখন এই যে বসে আছে তার বিনাশের অপেক্ষায়, সময়ের গর্ভে বিলীন হওয়ার অপেক্ষায়, তখন কিন্তু ওই সোনার তরীকে দেখে এবং মাঝি যে গান গেয়ে চলে যাচ্ছে তাকে দেখে কিন্তু আশা আশার আলো দেখতে পায় এবং সেই আনন্দে উদ্বেলিত হতে থাকে। কিন্তু ক্ষণিক পরেই তার মনে হয় যে ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়। কিন্তু মাঝি কিন্তু তার সোনার তরী নিয়ে আ চলে যায়, কোনো দিকে চাচ্ছে না। কারণ মহাকাল, এখানে সোনার তরী তো মহাকালকে বুঝিয়েছে। সময় কখনো থেমে থাকে না। সে ছুটেই চলেছে অনবরত। পরের অংশ দেখি। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরী কূলেতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কূলেতে এসে। বারেক মানে একবার, ভিড়াও মানে থামাও, ক্ষণিক মানে ক্ষণকাল, আর সোনার ধান বলতে কবি সৃষ্টি। আগেও বলেছি। তো কবি এখানে
মাঝি মাঝি রূপী যে সোনার তরী এবং মাঝি তাকে সেই মাঝিকে বা মহাকালকে সময়কে বলছে যে তুমি কোথা যাও, তুমি কোন কোন বিদেশে ছুটে যাও, একবার হলেও তুমি তোমার তরীটা কূলেতে ভিড়াও। তার মানে কবি অনুনয় করে বলছে যে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। যে তুমি আমার এই সোনার ধান, আমি এই নদী তীরে একাই সোনার ধান, আমার ধান নিয়ে, আমার জীবনের আহ, কর্মগুলো নিয়ে একাই বসে আছি, এবং এগুলো যাতে নষ্ট না হয় সেজন্য তুমি আহ, নিয়ে যাও, একবার হলেও তোমার তরিটা ভিড়িয়ে আমার এই সোনার ধানগুলো, আমার সৃষ্টিকর্মগুলো তুমি নিয়ে যাও। এরপর পরের অংশটি দেখি। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমায় লহ করুণা করে। তো কৃষকরূপী কৃষক আসলে কবি এখানে বলছেন যে তরী আহ, মহাকাল যখন তার তরী ভিড়িয়েছে, তখন কবি বলছেন যে যত চাও তত লও তরণী পড়ে। আমার এখানে অনেক রাশি রাশি ভাড়া ভাড়া ধান রয়েছে, এবং সেগুলো তোমার যত খুশি তত তুমি নাও। তো পরে মহাকাল আবার বলছে যে আর আছে। তখন মাঝি আহ, তখন তখন কৃষক তথা কবি বলছেন আর নাই, যা কিছু আছে সব কিন্তু আমার জীবনের সব কিছু অর্জন, যা কিছু অর্জন আমার যে সোনার ফসল সব তোমার তরণীতে তুলে দিয়েছি, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে, এই যে সারা জীবন তার পৃথিবীতে সে যে কর্মগুলো করেছে সকলই দিলাম থরে বিথরে সাজিয়ে, স্তরে স্তরে তোমার সোনার তরীতে অথবা মহাকালে সেই সৃষ্টিকর্মগুলো আমি কিন্তু সাজিয়ে দিলাম। এখন কবি বিনয় সুরে এবং অনুনয় করে বলছেন, এখন আমায় লহ করুণা করে। এখন কবির আকুল আবেদন মহাকালের কাছে যে এখন আমায় তুমি তোমার মহাকাল বা তোমার তরীতে উঠিয়ে নাও। পরের অংশ। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদী তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তো মহাকাল অর্থাৎ সোনার তরীর যে মাঝি, সে উত্তরে বলছে ঠাঁই নাই ঠাঁই নাই, মানে তার কোনো কোনো জায়গা নেই, কোথাও কোনো এই তরীতে কোনো আর জায়গা নেই, সামান্য জায়গাটুকুও নেই। ছোট সে তরী, এই ছোট তরীতে কোনো জায়গা নেই। পরক্ষণে কবি উপলব্ধি করলেন যে আমার সোনার ধানে গিয়েছে ভরি। যে তার যে সোনার ধান, আহ, একটু আগে কবি অথবা অথবা কৃষক তার যে সোনার ফসল সে কিন্তু সব স্তরে স্তরে সেই সোনার তরীতে সাজিয়ে দিয়েছে, এখন সোনার তরী ভরে গিয়েছে। কবি উপলব্ধি করলেন আমার সোনার ধানেই এই তরী ভরে গিয়েছে, আমার সৃষ্টিকর্মেই সোনার তরীটা ভরে গিয়েছে। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদী তীরে রহিনু পড়ি। অর্থাৎ আগের মতোই এই শ্রাবণের আকাশে ঘন মেঘ ঘুরে ফিরে, আর আমি এই সেই কবি তথা কৃষক এই নদী তীরে পড়ে রইল, আর আহ, যা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ কবি বললেন যে আমার জীবনের সবকিছু অর্জন, আমার জীবনের কর্মগুলো সবগুলো সোনার তরী নিয়ে গেল, কিন্তু আমি এই হতাশায় এই শূন্য নদী তীরেই পড়ে রইলাম। এই ছিল কবিতাটি। তো সোনার তরী কবিতাটা তাহলে বুঝতেই পারছো রূপক কবিতা, এবং ছোটক্ষেত বলতে এগুলো বুঝিয়েছে, ছোটক্ষেত বলতে পৃথিবী, সোনার তরী, তো এটা আগেই বলেছি। এখন দেখো রূপক কবিতার একটি সাধারণ অর্থ থাকে আর একটি বিশেষ অর্থ থাকে, যদিও আমি ব্যাখ্যা করার চেষ্টা করেছি।
আরেকটু বলে দিই। এই কবিতায় সাধারণ অর্থ বলতে এই কবিতায় আমরা দেখতে পাই পুরোধারা বর্ষার নদীস্রোত হিংস্র হয়ে খেলা করছে দ্বীপ সদৃশ্য ধান ক্ষেতের চারপাশে। সেখানে রাশি রাশি ধান কেটে নানা অপেক্ষা নিয়ে একলা কৃষক অপেক্ষামান। এমন সময় অপ্রত্যাশিতভাবে ভরা পালে তরি বেয়ে আসে এক মাঝি। নিঃস- নিঃসং- নিঃসঙ্গ কৃষক আশার আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে যখন তার মনে হয় মাঝিটি তার চেনা, কিন্তু নির্বিকারভাবে অজানার দিকে চলে যেতে থাকে সেই মাঝি। নিঃসঙ্গ কৃষক কাতর অনুনয় করে মাঝি যেন তার কুলে ভিড়িয়ে তার সোনার ধানটুকু নিয়ে যায়। তারপর সে ধান যেখানে যাকে খুশি সে ইচ্ছেমতো বিলিয়ে দিতে পারে। অবশেষে ওই সোনার তরী তার ভাড়া ভাড়া সোনার ফসল নিয়ে চলে যায়, কিন্তু ছোট তরীতে কৃষকের স্থান হয় না, আর শূন্য নদী তীরে অপূর্ণতার বেদনা নিয়ে দাঁড়িয়ে থাকে কৃষক। তো কবি এখানে বিশেষ অর্থ তার দার্শনিক বক্তব্য। এখানে কবি সোনার তরীকে মহাকাল রূপে দেখিয়েছেন, যার গতিধারা অনন্ত। কৃষককে দেখিয়েছেন মানব জীবন হিসেবে, এবং সোনার ধানকে মানব জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে দেখিয়েছেন। এভাবে তিনি কবি রূপকের অন্তরালে দেখাতে চেয়েছেন যে মানুষ এবং মানব জীবন একদিন সময়ের গর্ভে বিলীন হয়ে যাবে, শুধু তার শ্রেষ্ঠ কর্মই মহাকালের বা সময়ের আবর্তে বেঁচে থাকবে, অর্থাৎ মানব জীবনের চূড়ান্ত বাস্তবতা। তো মানুষের জীবন, যৌবন, সবকিছুই একদিন আহ সময়ের গর্ভে হারিয়ে যাবে, কিন্তু মানুষের কর্মটাই বেঁচে থাকবে, এই মহাকালে জায়গা করে নিতে পারবে। তো এই ছিল আম, সারমর্ম, এবং এই ছিল কবিতাটির ব্যাখ্যা। আহ, এখন আসো আমরা একটু দেখি ক্লাস পর্যালোচনা, যে আমরা এতক্ষণ কি পড়লাম। সোনার তরী কিরূপ কবিতা? তাহলে আমরা বুঝতে পারলাম সোনার তরী একটি রূপক কবিতা। সোনার তরী সোনার তরী কৃষক এবং সোনার ধান কিসের প্রতীক? সোনার তরী হচ্ছে মহাকাল বা সময়ের প্রতীক। কৃষক হচ্ছে মানব জীবন। আর কৃষকের জীবন বলতে মানব জীবন, এখানে কৃষক জীবনটা হচ্ছে মানব জীবন। সোনার ধান হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদগুলো বা শ্রেষ্ঠ অর্জনসমূহ, শ্রেষ্ঠ কর্মসমূহ। সোনার তরী কবিতার সারমর্ম বলতে পারবে। সোনার তরী কবিতায় ইতিমধ্যেই তোমরা কিন্তু আহ সোনার তরী কবিতার সারমর্ম বুঝতে পেরেছ। তো এই ছিল ক্লাস পর্যালোচনা। বাড়ির কাজ বাড়ির কাজ হচ্ছে কবিতার ভাববস্তু নিজের ভাষায় তোমরা এতক্ষণে যা বুঝেছো তার নিজের ভাষায় লিখবে, অথবা আরো কবিতাটি বিস্তারিত পড়বে এবং ব্যাখ্যাগুলো করে তুমি এর ভাববস্তুটা নিজের ভাষায় লিখবে। অনুশীলনের সকল প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, এবং অনেকগুলো ব্যাখ্যা থাকে, ব্যাখ্যাগুলো কিন্তু তোমরা পড়ার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আলোচ্য বিষয় বাংলা কবিতা। আরেকটি বাংলা কবিতা। এই বাংলা কবিতাটির নাম হলো ওমর ফারুক, লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো আবার বলছি, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলবে, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনা এখনো শেষ হয়ে যায়নি, কারণ এখনো ইউরোপের দেশগুলোতে করোনা বেড়েই চলেছে। যাই হোক, সবাইকে ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ।